প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে যে যে অবস্থায় আছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের এই শিক্ষক মোহাম্মদ রাসেল হোসেন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। উদ্ভিদের বংশবৃদ্ধি এটি বিজ্ঞান বইয়ে, তোমাদের বইয়ের 34 পেজে একটা চ্যাপ্টার আছে, সেখানে উদ্ভিদের বংশবৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসো আমরা এখন বংশবৃদ্ধি বা উদ্ভিদের বংশবৃদ্ধি বলতে কি বুঝি। তোমরা জানো প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবেই মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়, এটাই হলো প্রকৃতির নিয়ম। তাহলে জনন বা প্রজনন বলতে আমরা কি বুঝি? যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় প্রজনন। প্রজননের অপর অর্থ হলো জনন। প্রজননের প্রতিশব্দ হলো জনন, তোমরা জননও বলতে পারো। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, এটা একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব তার নিজের মতো ঠিক অনুরূপ একটি জীব তৈরি করে রেখে যেতে চায়। এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় জীব তার পরবর্তী বংশধর এই পৃথিবীতে রেখে যেতে চায়, সেটাকেই আমরা বলতে পারি প্রজনন। প্রজনন সাধারণত দুই ভাবে সম্পন্ন করে, অর্থাৎ প্রত্যেকটা জীব, অর্থাৎ কিছু জীব এক ধরনের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আবার কিছু কিছু জীব আছে যে অন্য ধরনের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণভাবে আমরা যদি প্রজননকে দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। তোমরা জানো বা তোমরা দেখবে যে অযৌন প্রজনন বলতে আমরা কি বুঝি এবং যৌন প্রজনন বলতে কি বুঝি। প্রথমে আসি, অযৌন প্রজনন কাকে বলে বা অযৌন প্রজনন কি? যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই হলো অযৌন প্রজনন। অর্থাৎ এখানে তোমরা জানো যে জনন কোষ বলতে যেটা বোঝায় সেটা হলো পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেটের মিলন যদি হয় তখন সেটাকে বলা হয় যৌন প্রজনন। অর্থাৎ আর এখানে অযৌন প্রজননের ক্ষেত্রে এখানে দুইটা ভিন্ন ধর্মী কোনো গ্যামেট তৈরি হবে না, অন্য কোনো প্রক্রিয়ায়, অর্থাৎ গ্যামেট উৎপন্ন ছাড়া যদি কোনো প্রক্রিয়ায় প্রজননটা সম্পন্ন করে তাকে ওই প্রজনন প্রক্রিয়াকে বলা হবে অযৌন প্রজনন প্রক্রিয়া। এখন আসো যে উদ্ভিদ কিভাবে অজনন প্রক্রিয়া সম্পন্ন করে। তোমরা দেখবে যে অযৌন প্রজনন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ যে স্পোর উৎপাদনের মাধ্যমে, এবং অঙ্গজ প্রজনন অর্থাৎ অঙ্গের মাধ্যমে, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন যে অঙ্গ আছে সেই অঙ্গ ব্যবহার করে তাদের অযৌন প্রজনন সম্পন্ন করে, অথবা স্পোর উৎপাদনের মাধ্যমে উদ্ভিদ তাদের এই অযৌন প্রজননটা সম্পন্ন করে থাকে। এবার আসো যে স্পোর উৎপাদনের মাধ্যমে কিভাবে উদ্ভিদ তার প্রজনন সম্পন্ন করে থাকে। স্পোর উৎপাদনের ক্ষেত্রে তোমরা দেখবা যে প্রধানত নির্ভর শ্রেণীর উদ্ভিদেই এই স্পোর উৎপাদনের মাধ্যমে তাদের অযৌন প্রজনন সম্পন্ন করে থাকে। এই স্পোরের তুমি যদি বাংলা বলতে চাও তাহলে বলতে পারো যে অণুজীব। তার মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এই অণুজীব সৃষ্টির মাধ্যমে তাদের অযৌন প্রজনন সম্পন্ন থাকে। তাহলে স্পোর কিভাবে উৎপন্ন হয়? উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী একটি অঙ্গের সৃষ্টি করে যাকে বলা হয় অণুবীজস্থলী। একটি অণুবীজস্থলীতে সাধারণত একটি অণুবীজ থাকতে পারে অথবা একের অধিক অণুবীজ থাকতে পারে। কখনো কখনো দেখা যায় একটি অণুবীজস্থলীতে কেবলমাত্র একটি স্পোর বা অণুবীজ থাকে, আবার অনেক সময় দেখা যায় যে একের অধিক অণুবীজ থাকতে পারে। যেমন মিউকরের থলিতে অসংখ্য স্পোর দেখা যায়। আমাদের স্পোর উৎপাদনের অন্যতম উদাহরণ হচ্ছে যে মিউকর। এখানে দেখা যায় যে একটা মিউকরের স্পোরের থলিতে অসংখ্য স্পোর দেখা যায়। ঠিক একইভাবে পেনিসিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করবে যে পেনিসিলিয়াম যে স্পোরটা তৈরি করে সেটাকে বলা হয় কনিডিয়া। তাহলে পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে তাদের অযৌন প্রজনন সম্পন্ন করে থাকে।
এরপরে আসো যে অঙ্গজ প্রজনন। তাহলে অঙ্গজ প্রজনন হলো যে উদ্ভিদ তার দেহের যে বিভিন্ন অঙ্গ থাকে, যেমন উদ্ভিদের কাণ্ড, মূল বা অন্য কোনো উপায়ে যদি তাদের প্রজনন সম্পন্ন করে থাকলে তখন তাকে বলা হবে অঙ্গজ প্রজনন। অর্থাৎ সরাসরি স্পোর উৎপাদন ছাড়া যদি উদ্ভিদের অন্য কোনো উপাদান, অন্য কোনো অংশ যদি জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলা হবে অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন সাধারণত দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। এখন প্রাকৃতিক অঙ্গজ প্রজননটা কি? তাহলে যে এই ধরনের অঙ্গজ প্রজনন, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন হচ্ছে উদ্ভিদের দেহের যদি বা প্রাকৃতিক নিয়মে অথবা স্বতঃস্ফূর্তভাবে যদি অঙ্গজ প্রজননটা ঘটে তখন তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। আর যদি সেই অঙ্গজ প্রজননটা যদি স্বতঃস্ফূর্ত না হয়ে মানুষ তার প্রয়োজন অনুযায়ী যদি প্রজননটা সম্পন্ন করার উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে সেটাকে বলা হবে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তাহলে এখন আমরা দেখি যে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন উদ্ভিদ কিভাবে সম্পন্ন করে থাকে। এখন আসো যে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন উদ্ভিদ সাধারণত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে থাকে। একটা হলো দেহের খণ্ডায়ন, তারপরে মূলের মাধ্যমে, আর একটা হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। তা প্রথম আসো যে আমরা দেখি যে দেহের খণ্ডায়নের মাধ্যমে কিভাবে উদ্ভিদ তার প্রাকৃতিক অঙ্গজ প্রজনন সম্পন্ন করে থাকে। সাধারণত নির্ভর শ্রেণীর উদ্ভিদে এই ধরনের প্রজনন দেখা যায়, যেমন স্পাইরোগাইরা, মিউকর্ড ইত্যাদি উদ্ভিদের দেহে কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। তার মানে হলো উদ্ভিদ যদি কোনো স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক কোনো কারণে একটা উদ্ভিদ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই খণ্ডিত অংশ একটি স্বাধীন বা সম্পূর্ণ উদ্ভিদ হিসাবে যখন জীবনযাপন শুরু করে তখন এই ধরনের প্রজননকে বলা হয় দেহ খণ্ডায়নের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। তোমরা দেখবা যে মিউকর এবং স্পাইরোগাইরাতে এই দেহ খণ্ডায়নের মাধ্যমে তাদের অযৌন প্রজননটা সম্পন্ন করে থাকে। এরপর আছে 2 নাম্বার আছে মূলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। যে কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদিতে। এই পটল এবং সেগুনের মূল থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আবার কোনো কোনো সময় মূল যখন খাদ্য সঞ্চয় করে বেশ মোটা রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদের গজায়। যেমন মিষ্টি আলু যদি তোমরা খেয়াল করো, এই মিষ্টি আলুর হচ্ছে যে মূল হচ্ছে মিষ্টি আলুর খাদ্য সঞ্চয় করে স্ফীত মোটা হয় এবং যেটা পরবর্তীতে এর মাধ্যমে অর্থাৎ এই মিষ্টি আলুর মাধ্যমে পরবর্তীতে তাদের প্রজনন কার্য সম্পন্ন করে থাকে। এরপর আসো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজনন কিভাবে করে থাকে। রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝো সেটা একটু তোমাদের বলি। যে উদ্ভিদের কোনো কোনো অংশকে কাণ্ড বলে, নিশ্চয়ই তোমরা জানো কোন কোন অংশকে কাণ্ড বলে। তবে কিছু কিছু কাণ্ডের অবস্থান এবং বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনে নাও হতে পারে। এরাই হলো রূপান্তরিত কাণ্ড বা পরিবর্তিত কাণ্ড। অর্থাৎ বিভিন্ন প্রতিকূল অবস্থায় অথবা খাদ্য সঞ্চয় অথবা জনন কার্য সম্পন্ন করার জন্য এরা পরিবর্তিত হয়ে থাকে। এবং তোমরা জানো যে এই পরিবর্তিত হওয়ার পর বিভিন্ন ধরনের রূপান্তরিত কাণ্ড আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে টিউবার, রাইজোম, কন্দ, স্ট্রোলেন, অফসেট, বুলবিল। এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন প্রক্রিয়ার উদাহরণ। এখন আমরা আসি যে টিউবার সম্পর্কে একটু বিস্তারিত আসি। টিউবার, প্রথমে আসি টিউবারে। টিউবার হচ্ছে কিছু কিছু উদ্ভিদের মাটির নিচের শাখা অগ্রভাগ খাদ্য সঞ্চয়নের ফলে স্ফুত হয়ে কন্দলের সৃষ্টি করে। এই কন্দলকেই বলা হয় টিউবার এবং এই কন্দল জননের কাজ করে থাকে। কন্দলের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এই গর্তগুলো চোখের মতোই, তাই এই গর্তগুলোকে চোখও বলা হয়ে থাকে। এবং
একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে এবং আঁশের মতো অসবুজ পাতায়, যাকে বলা হয় শল্কপত্র, এই কক্ষের এইসব কুঁড়ি জন্মায়। প্রতিটি চোখ থেকে একটি করে স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। তোমরা আমাদের পরিচিত যে খাবারটা আছে আলু, তরকারি হিসাবে আমরা ব্যবহার করি, এই আলু হচ্ছে তোমাদের টিউবারের অন্যতম সুপরিচিত উদাহরণ। তোমরা আলুর গায়ে দেখবা যে আলুর গায়ে চোখের মতো দেখা যায়, এই চোখগুলোর থেকেই পরবর্তীতে সংক্রমিত হয় এবং সেখান থেকে আবার নতুনভাবে একটি উদ্ভিদ জন্ম গ্রহণ করে। এরপরে আসো রাইজোম। তাহলে রাইজোমটা হলো যে কিছু কিছু মাটির নিচে, কিছু কিছু উদ্ভিদের মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে, কাণ্ডের মতো এদের পর্ব সন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মায়। এরাও খাদ্য সঞ্চয় করে, মোটা এবং রসালো হয়। অনুকূল পরিবেশে এই মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদের জন্ম দেয়, আলাদা আলাদা উদ্ভিদের জন্ম দেয়। যেমন তোমরা আদা দেখেছো, আমরা মশলা হিসেবে যে আদা ব্যবহার করি, আদা হলো এই রাইজোমের অন্যতম উদাহরণ। আদা রাইজোমের উদাহরণ হচ্ছে আদা, আর টিউবারের উদাহরণ হচ্ছে আলু। এরপর আসো কন্দ। কন্দ হলো অতি ক্ষুদ্র একটি কাণ্ড। এদের কাক্ষিক এবং শীর্ষ মুকুলের উদ্ভিদ জন্ম দেয়। যেমন আমাদের পিঁয়াজ, তারপর রসুন, এগুলো হচ্ছে কন্দের উদাহরণ। তোমরা যে রসুন দেখো মশলা হিসেবে ব্যবহার করি, সেই রসুন হলো এই কন্দলের উদাহরণ। এরপর আছে স্টোলন। স্টোলন হচ্ছে তোমরা বাজার থেকে আরেকটা সবজি আমরা কিনে থাকি, যাকে বলা হয় কচুর লতি। এই কচুর লতি হলো স্টোনের উন্নতম। কচুর শাখা কাণ্ড এগুলো জননের জন্য পরিবর্তিত হয়। স্টোনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে। যেমন কচু, তারপরে পুদিনা পাতা, এই প্রক্রিয়ায় তাদের জনন কার্য সম্পন্ন করে থাকে। এরপর আছে আমরা জানো যে অফসেট। অফসেটের আরেকটি সুন্দর এবং স্পষ্ট উদাহরণ হলো কচুরিপানা বা টোবাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদের উৎপন্ন করে। কিছুদিন পরে মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। যেমন কচুরিপানা, তোমরা দেখো যে কচুরিপানার শাখা আসতে প্রথমে ছোট্ট একটা কচুরিপানা সৃষ্টি দেয়, পরবর্তীতে মাতৃ উদ্ভিদ থেকে একেবারে আলাদা হয়ে যায়, তখন এটাকেই বলা হয় অফসেটের হিসেবে। তাহলে এখানে আমাদের আছে কচুরিপানা, কচুরি। এবার আসো বুলবিল। কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুল বৃদ্ধি যথাভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদেরকে বলা হয় বুলবিল। এসব বুলবিল কিছুদিন পরে গাছ থেকে খসে পড়ে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়। তোমরা যাকে বলো চুপড়ি আলু, আমরা সবজি হিসেবে ব্যবহার করি, এই চুপড়ি আলু হলো আমাদের বুলবিলের অন্যতম উদাহরণ। এরপরে আসো যে আমাদের অন্য আরেকটি প্রক্রিয়া, যে উদ্ভিদ তার প্রাকৃতিক প্রজনন পাতার মাধ্যমে সম্পন্ন করে থাকে। যে কখনো কখনো পাতার কিনারায় মুকুলের সৃষ্টি হয়, নতুন উদ্ভিদ উৎপন্ন করে। যেমন পাথরকুচি। তোমরা পাথরকুচি পাতা তোমাদের অনেকেই চেনো। এই পাথরকুচি পাতা যদি তোমরা কোনো এক জায়গায় ফেলে রাখো, তাহলে তার চারোদিক থেকে ছোট্ট ছোট্ট মুকুলের সৃষ্টি হয় এবং পরবর্তীতে পাথরকুচির গাছের উৎপন্ন হয়। এরপর আসো আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজনন বলতে কি বুঝি। অর্থাৎ এতক্ষণ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল ন্যাচারাল, অর্থাৎ ন্যাচারাল প্রক্রিয়ায় উদ্ভিদ তার বংশবৃদ্ধি করেছে। এখন আমরা দেখি যে আমাদের মানুষের উদ্দেশ্য, অর্থাৎ নিজেদের কাজের জন্য বা নিজেদের প্রয়োজনে কৃত্রিমভাবে অঙ্গজ প্রজনন সম্পন্ন করে থাকে। তার মধ্যে অন্যতম হলো কলম, শাখা কলম। হ্যাঁ, তার প্রথমে আমরা কলমের মাধ্যমে কিভাবে উদ্ভিদ অযৌন প্রজনন সম্পন্ন করে তার একটু দেখি। আসলে আমরা কলম বলতে কি বুঝি বা কিভাবে আমরা কলম সম্পন্ন করি। কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি বা সতেজ শাখা নির্বাচন করতে হবে। আমরা যেখানে কলমটা কাটবো বা এই কলমের মাধ্যমে যখন অঙ্গজ প্রজনন সম্পন্ন করব, তখন আমরা দেখব একটি সুস্থ গাছের কচি পাতা
একটি সুস্থ গাছের কচি পাতাকে নেব, কচি ডাল যেখানে সতেজ থাকবে এবং উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হবে। অর্থাৎ যে জায়গাটা আমি কলম কাটতেছি সেখানে বাকলটা কেটে নেব এবং এবার ওই ক্ষত স্থানটি মাটি এবং গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে। এরপর সেফালন টেপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটিকে শক্ত করে বেঁধে দিতে হবে, যাতে পানি লেগে বা মাটি এবং গোবরের যে মিশ্রণ সেটা খসে না পড়ে। এরপরে ওই আমাদের যে অংশটা বাঁধা হলো সেই বাঁধাইকৃত অংশতে নিয়মিত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে কিছুদিন রেখে দিলে এখানে মূলের সৃষ্টি হবে। এরপর এই মূলের অংশটি মাটি উদ্ভিদ থেকে যদি আমরা কেটে আলাদা করে মাটিতে রোপণ করি তাহলে দেখা যাবে এটি একটি নতুন উদ্ভিদ হিসাবে বেড়ে উঠবে। এভাবে আমরা কলম সম্পন্ন করে থাকি। এরপরে আমাদের আরেকটা যে পদ্ধতি আছে সেটাকে বলা হয় শাখা কলম। এটাও এক ধরনের কলম। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই কলম করতে হয় না। আমরা যদি যে কোনো একটা ডাল বা কেটে নেই তাহলে ওই কর্তৃত্ব ডালটা যদি আমরা মাটির ভিতরে পুঁতে রাখি তাহলে কিছুদিনের মধ্যে আবার ওখানে নতুন কুঁড়ি উৎপন্ন হয় এবং এইসব কুঁড়ি বড় হয়ে একটি নতুন গাছের উৎপন্ন হতে পারে। তা এই ধরনের কুঁড়িকে যেমন আমাদের উদাহরণ হিসেবে আছে গোলাপ গাছে তোমরা এই দেখতে পারো যে গোলাপ গাছের ক্ষেত্রে এই শাখা কলমের অন্যতম উদাহরণ আছে। যদি গোলাপের একটি ডাল তুমি কেটে মাটিতে পুঁতে রাখো তাহলে সেখান থেকে একটি গোলাপ গাছের সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্গজ প্রজনন বা উদ্ভিদের যে অযৌন প্রজনন প্রক্রিয়ার বিস্তারিত অংশ দেখলাম। এরপরে আসো আমাদের উদ্ভিদের অন্য একটি যে অংশ, সেটা হলো উদ্ভিদের যৌন প্রজনন প্রক্রিয়ার যে মূল উপাদান। তোমরা জানো যে উদ্ভিদের যৌন প্রজনন প্রক্রিয়া যদি অংশগ্রহণ করতে চায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ফুল একটি গুরুত্বপূর্ণ অংশ। ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সপুষ্প উদ্ভিদের যৌন প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। তাই ফুলকে উদ্ভিদের যৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে ধরা হয়। এখন তোমরা সকলেই ফুল চেনো বা ফুলকে তোমরা দেখেছো। তাহলে আমরা আসি যে আসলে প্রথমে আমরা দেখি যে ফুলের বিভিন্ন অংশকে একটু চিহ্নিত করি বা একটি ফুল কিভাবে গঠিত হয়। তোমরা জানো যে একটি আদর্শ ফুলের 5টা অংশ নিয়ে গঠিত। সেটাকে বলা হয় পুষ্পাক্ষ, তারপর আছে বৃতি, দল, পাপড়ি, পুনকেশর এবং গর্ভকেশর। এই 5টা অংশ নিয়ে একটি সম্পূর্ণ ফুল গঠিত হয়। তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা একটা সম্পূর্ণ আদর্শ ফুলের বিভিন্ন অংশ। আমি তোমাদেরকে দেখাবো কোন অংশটাকে কি বলে। ঠিক একইভাবে অসম্পূর্ণ ফুল আছে, এই 5টা অংশের কোনো কোনো অংশ যদি না থাকে তাহলে সেটাকে বলা হবে অপুষ্পক, মানে অসম্পূর্ণ ফুল। তাহলে আমরা প্রথমে আসি যে একেবারে নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ ফুলের, এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পুষ্পাক্ষ। তাহলে আমাদের ফুলের যে 5টা অংশ আছে এই 5টা অংশের মধ্যে পুষ্পাক্ষ হচ্ছে সবার নিচে অংশ করে এবং অন্যান্য অংশগুলো এই পুষ্পাক্ষের উপরেই অবস্থান করে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ফুলের এই যে অংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা দেখবা যে ফুলের বাইরের দিকে, অর্থাৎ সবচেয়ে বাইরের যে অংশটা এটাকে বলা হয় বৃতি। বাইরের অংশটাকে বলা হয়। ফুলটা যখন ছোট থাকে, অর্থাৎ ছোট অবস্থায় ফুলটা যখন ছোট থাকে তখন রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে এই বৃতি ফুলকে রক্ষা করে। এই বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। বৃতিটা খণ্ডিত হতে পারে আবার অখণ্ডিত হতে পারে। যদি বৃতি খণ্ডিত হয় তখন বলে বিযুক্তি বৃতি, আর যদি বৃতিটা খণ্ডিত না হয় অর্থাৎ একটার সাথে আরেকটা একেবারে জোড়া অবস্থায় লাগানো থাকে তখন সেটাকে বলা হয় যুক্তিবৃত্তি। এখন এই খণ্ডিত বৃত্তির একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এরপরে আসো আমাদের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় দলমণ্ডল। তোমরা জানো যে ফুলের দলমণ্ডল যেটা আছে, তোমরা যেটাকে পাপড়ি বলে থাকো সেটাই আসলে দলমণ্ডল অথবা পাপড়ি।
এই যে যে উদ্ভিদের বড় রঙিন অংশটা থাকে এটাকে বলা হয় পাপড়ি। পাপড়ি হলো দ্বিতীয়, এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্থাপক। কতগুলো পাপড়ি মিলে দরমণ্ডল গঠিত হয় এবং প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, আবার পৃথক পৃথক অবস্থাও থাকতে পারে। যেমন যুক্ত পাপড়ি তোমরা দেখতে পাবে দুধরা ফুলে, আবার পৃথক পৃথক পাপড়ি তোমরা দেখতে পাবে জবা ফুলে। এবং এই পাপড়ি কারণেই বিভিন্ন রঙিন ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। দলমণ্ডল রঙিন হওয়ার কারণে পোকামাকড় পশু পাখি আকৃষ্ট হয় এবং পরাগায়ন নিশ্চিত করে এবং ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এরপরে আসো যে ফুলের অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাকে বলা হয় পুংকেশর বা পুংস্তাবক। অর্থাৎ এই যে এখান থেকে যে অংশটা দেখতে পাচ্ছ এই পুরো অংশটাকে বলা হবে পুংকেশর। পুংকেশর এটি হলো ফুলের তৃতীয় স্তাবক। এই স্তাবক প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর। তুমি এখানে দেখতে পাচ্ছ যেখানে একটা দুইটা তিনটা চারটা পুংকেশর অঙ্কন করা হয়েছে। এই সবগুলাকে একাত্রে বলা হবে পুংস্তাবক। পুংকেশর দলমণ্ডলের মতো অংশকে বলা হয় পুংদণ্ড এবং শীর্ষ যে থলি থাকে তাকে বলা হয় পরাগধানী। অর্থাৎ তুমি যে এই যে এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হবে পরাগধানী। পরাগধানীর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরাগ রেণু থাকে এবং পরাগধানীর মধ্যে পরাগ রেণু উৎপন্ন হয়। পরাগ রেণু থেকে পুং জনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। আমরা যে জনন প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করার জন্য যে ফুলকে আমরা বলছি যে ফুল হলো যৌন প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেই প্রজনন অংশটাই হলো এটা। অর্থাৎ এখানে যে পরাগ রেণু থাকবে সেই পরাগ রেণুর ভিতরেই সরাসরি পুংকোষ উৎপন্ন হয়। এরপরে আসো আমাদের স্ত্রী স্তাবক। স্ত্রী স্তাবক হচ্ছে এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ একেবারে মাঝখানের অংশটা, এই অংশটাকে একাত্রে বলা হবে পুংস্তাবক, স্ত্রী স্তাবক, স্ত্রী কেশর, স্ত্রী স্তাবক বা গর্ভকেশর, গর্ভকেশর। তাহলে এটা হলো ফুলের চতুর্থ স্তাবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে স্ত্রী স্তাবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র বা সম্পূর্ণ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী, আর আলাদা আলাদা ভাবে থাকলে তখন বলা হয় বিযুক্তি গর্ভপত্রী। একটি গর্ভপত্রের তিনটি অংশ যথা গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। তোমাদের যদি একটু খেয়াল করো এই যে নিচের অংশটা, এই নিচের অংশটাকে বলা হয় গর্ভাশয়, আর গর্ভাশয়ের উপর থেকে গর্ভমুণ্ড পর্যন্ত অংশটাকে বলা হয় গর্ভদণ্ড। এটাকে বলা হবে গর্ভদণ্ড। আর এই যে উপরে একেবারে উপরের যে অংশটাকে এটাকে বলা হবে গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বকগুলো সাজানো থাকে এবং ডিম্বককে বলা হয় স্ত্রী জননকোষ বা ডিম্বাণু। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট যে অংশগুলো, এই যে পাতার ছোট্ট ছোট্ট অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় ডিম্বক। এই ডিম্বকের ভিতরেই ডিম্বাণু সাজানো থাকে এবং এরা পুংস্তাবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এখন আসি এই অংশগুলোকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে বৃতি এবং দলমণ্ডলকে ফুলের সহায়ক স্তাবক বলা হবে এবং পুংস্তাবক এবং স্ত্রী স্তাবককে বলা হবে ফুলের অত্যাবশ্যকীয় স্তাবক। তাহলে আজকে তোমাদের সাথে যে আলোচনা করলাম সেটা হলো ফুলের বিভিন্ন অংশ। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি যে আমরা শুরু থেকে কি কি তোমাদের সাথে আলোচনা করলাম। তো প্রথমে আসি যে প্রজনন বলতে কি বোঝো, তারপরে অযৌন প্রজনন বা অযৌন প্রজনন কিভাবে সম্পন্ন করে, স্পোর এবং অঙ্গজ প্রজনন। স্পোরের মধ্যে আমরা দেখতেছি যে মিউকার পেনিসিলাম। এরপরে আসছে আমাদের অঙ্গজ প্রজনন।
প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, কৃত্রিম অঙ্গজ প্রজনন, এরপর প্রাকৃতিক অঙ্গজ প্রজনন দেহ খণ্ডায়ন মূলের মাধ্যমে এবং রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এবং পাতার মাধ্যমে হবে। এবার যৌন প্রজননের যে প্রথম অংশটা সেটা হলো আমরা দেখলাম যে যৌন প্রজননের যে অন্যতম মূল উপাদান সেটা হচ্ছে ফুল। এই ফুলের একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। আমরা নেক্সট দিন আলোচনা করব যৌন প্রজনন সম্পর্কে, অর্থাৎ কিভাবে যৌন প্রজনন সম্পন্ন হয় সেটা, এবং পরাগায়ন, উদ্ভিদের ফুলে কিভাবে পরাগায়ন হয়। তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা হলো তোমাদের বাড়ির কাজ। সে বাড়ির কাজ হচ্ছে যে আমরা যে ফুলের বিভিন্ন অংশটা চিহ্নিত করলাম, তোমরা একটি আদর্শ ফুল চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করবে, লেবেল করবে যে বিভিন্ন কোন অংশকে কি বলে। তোমরা একটি ফুল নিয়ে ফুলের বিভিন্ন অংশকে চিহ্নিত করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।